বাংলাদেশের অর্থবছর বদলে যাচ্ছে। বর্তমানে অর্থবছর শুরু হয় 1 জুলাই, শেষ হয় পরের বছরের 30 জুন। সরকার এটি বদলে 1 এপ্রিল থেকে 31 মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন ব্যবস্থা এখনই কার্যকর হচ্ছে না। 2027 সালের জুলাই থেকে 2028 সালের মার্চ পর্যন্ত 9 মাসের একটি অন্তর্বর্তী অর্থবছর থাকবে। এরপর 2028 সালের 1 এপ্রিল থেকে শুরু হবে নতুন ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ অর্থবছর। প্রশ্ন হলো, অর্থবছর বদলালে বাংলাদেশের কী লাভ হবে? বর্ষার মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ি ও তাড়াহুড়া করে উন্নয়ন প্রকল্প শেষ করার প্রবণতা কি কমবে? অন্যদের অভিজ্ঞতা কি বলে? প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয়, হঠাৎ করে অর্থবছর বদল কেন? অর্থবছর হলো সরকারের আয় ব্যয় হিসাবে নির্ধারিত 12 মাস। এই সময় ধরে সরকার বাজেট তৈরি করে, কর ও অন্যান্য রাজস্বের লক্ষ্য নির্ধারণ করে, বিভিন্ন মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেয় এবং উন্নয়ন প্রকল্পের হিসাব করে। ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে অর্থবছর ছিল এপ্রিল থেকে মার্চ। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর মুসলিম লীগ সরকারের অর্থমন্ত্রী মালিক গোলাম মোহাম্মদ দেশটির প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন। সরকার তখন অর্থবছর এপ্রিল মার্চ থেকে বদলে জুলাই জুন করে। স্বাধীনতার পর বাংলাদেশও পাকিস্তান আমলে চালু হওয়া এই ধারা বজায় রাখে। তবে ভারত ব্রিটিশ আমলের এপ্রিল মার্চ অর্থবছরই অনুসরণ করে আসছে। অর্থবছর কখন থেকে কখন হবে এমন কোনো নিয়ম নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর তথ্য অনুযায়ী সংস্থাটির সদস্য দেশগুলো প্রায় 70% জানুয়ারি ডিসেম্বরকে অর্থবছর হিসেবে অনুসরণ করে। অন্য অধিকাংশ দেশ মার্চ, জুন বা সেপ্টেম্বরে অর্থবছর শেষ করে। অল্প কয়েকটি দেশ ধর্মীয় বর্ষপঞ্জি অনুসরণ করে, যেমন লাতিন আমেরিকার সব দেশ, ফরাসিভাষী আফ্রিকার দেশগুলো, ইউরোপের অধিকাংশ দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অর্থবছর গণনা করে। যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এমন অনেক দেশ 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত অর্থবছর অনুসরণ করে। এর মধ্যে রয়েছে ব্রুনেই, কানাডা, ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা ও খোদ যুক্তরাজ্য। অস্ট্রেলিয়া, মিশর, কেনিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, তানজানিয়া এবং দক্ষিণ গোলার্ধের অনেক দেশের অর্থবছর 1 জুলাই থেকে 30 জুন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাকো এবং লাওস সহ কিছু দেশের অর্থবছর 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর। ইরান ও আফগানিস্তানের মতো দেশ 21 মার্চ থেকে পরের বছরের 20 মার্চ পর্যন্ত ধর্মীয় নববর্ষ ভিত্তিক অর্থবছর অনুসরণ করে। বাংলাদেশে অর্থবছরের শেষ 3 মাস হলো এপ্রিল, মে ও জুন। সরকারি উন্নয়ন প্রকল্পের বড় অংশের অর্থ এ সময় ব্যয় হয়। জুনে অর্থবছর শেষ হওয়ার আগে কাজ শেষ করা এবং বিল পরিশোধের তাড়ায় মে জুনে রাস্তা, সেতু, বাঁধ ও বিভিন্ন অবকাঠামোর নির্মাণ ও মেরামত বেড়ে যায়। কিন্তু এ সময় দেশে বর্ষা শুরু হয়। বৃষ্টির মধ্যে রাস্তা খোঁড়া, মাটি ভরাট কিংবা নির্মাণ কাজ করলে কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে, অপচয় ও অপব্যবহার হয়, জনদুর্ভোগও বাড়ে। অনেক ক্ষেত্রে অর্থ খরচ করাই যেন প্রকল্পের বাস্তবায়নের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। অর্থবছর মার্চে শেষ হলে শেষ মুহূর্তে ব্যয়ের চাপ পড়বে জানুয়ারি থেকে মার্চের শুষ্ক মৌসুমে। সরকারের আশা, এতে বর্ষার আগেই নির্মাণ কাজ শেষ করা যাবে, কাজের মান বাড়বে এবং বর্ষার মধ্যে খোঁড়াখুঁড়ি কমবে। তবে এ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে আসবে না। নতুন অর্থবছর শুরু হবে এপ্রিলে, অর্থাৎ বর্ষার ঠিক আগে। ফলে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের নকশা, দরপত্র, জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ শেষ করে অক্টোবর থেকে মার্চের মধ্যে মাঠ পর্যায়ের কাজ করার পরিকল্পনা নিতে হবে। এখন সাধারণত জুনে বাজেট পাশ করা হয় এবং 1 জুলাই থেকে তা কার্যকর হয়। নতুন ব্যবস্থায়
পহেলা এপ্রিল থেকে বাজেট কার্যকর করতে হলে মার্চের মধ্যেই সংসদে বাজেট পাশ করতে হবে। এর ফলে বাজেট তৈরির কাজ সেপ্টেম্বর অক্টোবরে শুরু করতে হবে। অর্থবছর বদল তাই কেবল হিসাবের খাতায় 3 মাস এগিয়ে যাওয়া নয়, সরকারের পুরো বাজেট চক্র নতুন করে সাজাতে হবে। সরকারি অর্থবছর পরিবর্তনের সঙ্গে সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন বিধি সংশোধন করতে হবে। আইবাস প্লাস প্লাস, সরকারি ক্রয় ব্যবস্থা, ট্রেজারি হিসাব, কর ও ভ্যাটের অনলাইন ব্যবস্থা, বেতন, পেনশন, ঋণ ব্যবস্থাপনা এবং প্রকল্পের তথ্য ভাণ্ডারেও পরিবর্তন লাগবে। সরকারি অর্থবছরের সঙ্গে কর বর্ষ বদলানো হবে কি না সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি অর্থবছর, কর বর্ষ এবং কোম্পানির হিসাব বর্ষ একই বিষয় নয়। অনেক দেশে 3টি আলাদা সময় অনুসরণ করে। কর বর্ষ সরকারের আয় ব্যয়ের চক্রের অংশ। এটি একটি কোম্পানির ব্যবসায়িক চক্রের সঙ্গেও যুক্ত। সুতরাং বাংলাদেশে কর বর্ষ বদলানো হলে কোম্পানিগুলোকে হিসাব, নিরীক্ষা, কর রিটার্ন ও সফটওয়্যারের সময়সূচি বদলাতে হবে। IMF বলছে, সরকার কর বর্ষ পরিবর্তনের সিদ্ধান্ত নিলে কোম্পানিগুলোর কাজে বিঘ্ন ঘটতে পারে। বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে সমস্যা আরও বেশি হয়। তাই অনেক ক্ষেত্রে কর বর্ষ পরিবর্তনের বদলে শুধু সরকারি অর্থবছর পরিবর্তন করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশের কর কর্তৃপক্ষ কোম্পানিগুলোকে নিজেদের মতো করে কর বর্ষ নির্ধারণের সুযোগ দেয়। অর্থবছরের শেষে তাড়াহুড়া করে টাকা খরচ করা শুধু বাংলাদেশের সমস্যা নয়। যুক্তরাষ্ট্রের সরকারি ক্রয়ের তথ্য নিয়ে অর্থনীতিবিদ জেফ্রি লাইভম্যান ও নীল মোহনীর একটি গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে। তারা দেখেছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থবছরের শেষ সপ্তাহে ব্যয় বছরের অন্য সময়ের সাপ্তাহিক গড়ের প্রায় 5 গুণ। শেষ সপ্তাহে অনুমোদিত তথ্য প্রযুক্তি প্রকল্পের মানও বছরের অন্য সময়ে নেওয়া প্রকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ ছিল। এর পেছনে রয়েছে ইউজ ইট অর লুজ ইট বা খরচ করো নইলে হারাও সংস্কৃতি। কোনো দপ্তর বরাদ্দের টাকা খরচ করতে না পারলে পরের বছর তার বরাদ্দ কমে যেতে পারে, এই আশঙ্কা থেকে শেষ সময় অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজেও অর্থ ব্যয় করা হয়। এই গবেষণার শিক্ষা হলো, অর্থবছর যে মাসেই শেষ হোক, অব্যবহৃত বরাদ্দের নিয়ম ও প্রণোদনা না বদলালে শেষ মুহূর্তের ব্যয় থেকেই যায়। বাংলাদেশ যে ব্যবস্থায় আছে, ভারত দীর্ঘদিন ধরে সেই এপ্রিল মার্চ অর্থবছর অনুসরণ করে। 1867 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারত এই ব্যবস্থা চালু করেছিল। তবে ভারতও একসময় অর্থবছর বদলে জানুয়ারি ডিসেম্বর করার কথা বিবেচনা করেছিল। 2016 সালে দেশটির সরকার সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। কমিটিকে কৃষি ও বর্ষার সঙ্গে অর্থবছরের মিল, কর আদায়, কেন্দ্র ও রাজ্যের বাজেট, ব্যবসার খরচ এবং প্রয়োজনীয় আইন ও প্রযুক্তিগত পরিবর্তন যাচাই করতে বলা হয়েছিল। একই সঙ্গে নতুন ব্যবস্থা চালুর সময় ও অন্তর্বর্তী অর্থবছর কেমন হবে তা নির্ধারণেরও দায়িত্ব দেওয়া হয়। জানুয়ারি ডিসেম্বর ব্যবস্থার পক্ষে যুক্তি ছিল, বছরের মাঝামাঝি বর্ষা কেমন হলো তা দেখার পর পরবর্তী অর্থবছরের বাজেট করা হবে। কৃষি নির্ভর অর্থনীতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবসায়ী সংগঠনগুলো বড় ধরনের আপত্তি তোলে। তাদের বক্তব্য ছিল, এটি শুধু হিসাবের তারিখ বদল নয়, কর, কোম্পানির হিসাব, নিরীক্ষা, সফটওয়্যার, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কেন্দ্র ও রাজ্যের বাজেট সব কিছুই বদলাতে হবে। এতে সরকার ও বেসরকারি খাতের ব্যয় বেড়ে যাবে। ভারত শেষ পর্যন্ত অর্থবছর বদলায়নি, এপ্রিল মার্চই বহাল রেখেছে। বাংলাদেশের জন্য ভারতের অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সেই শিক্ষা হচ্ছে, সিদ্ধান্ত নিয়ে তারা কমিটি করেনি, বরং সিদ্ধান্ত নেবে কি না এটা বুঝতেই স্বাধীন কমিটি গঠন করেছিল। আর বাংলাদেশ করেছে উল্টো, সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, এখন কাজটি কিভাবে হবে তা ঠিক করতে আমাদের নেতৃত্বে কমিটি গঠনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থবছর একসময় জুলাই থেকে জুন ছিল। 1974 সালের কংগ্রেশনাল বাজেট অ্যাক্ট অনুযায়ী 1977 অর্থবছর থেকে এটি অক্টোবর সেপ্টেম্বর করা হয়।
এর উদ্দেশ্য ছিল কংগ্রেসকে কেন্দ্রীয় বাজেট পরীক্ষা, আলোচনা ও অনুমোদনের জন্য আরও 3 মাস সময় দেওয়া। আগের ব্যবস্থায় প্রেসিডেন্ট বাজেট প্রস্তাব দেওয়ার পর কংগ্রেসের হাতে প্রয়োজনীয় বরাদ্দ, আইন পাশ করার সময় কম থাকত। অর্থবছর 3 মাস পিছিয়ে দিয়ে এই চাপ কমানোর চেষ্টা করা হয়। কিন্তু সময় বাড়ানোর পরও যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রায় নির্ধারিত সময়ের মধ্যে সব বরাদ্দ আইন পাশ করতে পারে না। অনেক বছর অস্থায়ী বরাদ্দের মাধ্যমে সরকার চালাতে হয়। কোনো কোনো সময় সরকার অচল বা শাটডাউনও হয়েছে। নিউজিল্যান্ড 1989 সালে তার অর্থবছর এপ্রিল-মার্চ থেকে বদলে জুলাই-জুন করে। এটি ছিল দেশটির বৃহত্তর সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের একটি অংশ। পরিবর্তনের একটি প্রধান কারণ ছিল অর্থনৈতিক তথ্যের প্রাপ্যতা। অর্থ বছরের শেষে সামষ্টিক অর্থনীতি ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টের প্রয়োজনীয় তথ্য পাওয়ার সময়ের সঙ্গে নতুন অর্থবছরের সামঞ্জস্য ছিল। প্রতিবেশী অস্ট্রেলিয়াও জুলাই-জুন অনুসরণ করে। দুই দেশের অর্থনৈতিক ও পরিসংখ্যানগত তুলনা সহজ করার বিষয়টিও বিবেচনায় ছিল। তবে নিউজিল্যান্ড শুধু অর্থবছরের সময় বদলায়নি, একই সময়ে দেশটি সরকারি আর্থিক ব্যবস্থাপনায় বড় সংস্কার আনে। এখানেই নিউজিল্যান্ডের অভিজ্ঞতা বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থবছর পরিবর্তনকে তারা আলাদা কোনো সমাধান হিসাবে দেখেনি, বৃহত্তর আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের সঙ্গে যুক্ত করেছিল। মিয়ানমারের অভিজ্ঞতা ভিন্ন কিছু। দেশটি একাধিকবার অর্থবছর বদলেছে। মিয়ানমারের আগে অর্থবছর ছিল এপ্রিল-মার্চ। 2018-19 অর্থবছর থেকে তা বদলে অক্টোবর-সেপ্টেম্বর করা হয়। উদ্দেশ্য ছিল বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব সংগ্রহ উন্নত করা। কিন্তু 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটি আবার এপ্রিল-মার্চে ফিরে যায়। বারবার পরিবর্তনের কারণে বছরের সঙ্গে বছরের আর্থিক তথ্য তুলনা কঠিন হয়ে পড়ে। করদাতা, সরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের হিসাবেও সমন্বয়ের চাপ পড়ে। বিশ্বব্যাংক জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে মিয়ানমারের আর্থিক তথ্যের বিস্তারিত প্রকাশও সীমিত হয়ে গেছে। এসব অভিজ্ঞতা বলে অর্থবছর বদলের কোনো সর্বজনীন সূত্র নেই। কোন সময়টি ভালো হবে তা নির্ভর করে একটি দেশের আবহাওয়া, কৃষি, রাজস্ব প্রবাহ, সংসদ, প্রশাসন, পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার উপর। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী দেশগুলোতে নতুন অর্থবছরের রূপান্তর সাধারণভাবে মসৃণ ছিল, তবে পরিবর্তনের জন্য কিছু খরচ করতে হয়েছে। বাজেট প্রক্রিয়া ও সরকারি হিসাব ব্যবস্থা নতুন করে সাজাতে হয়েছে। আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষার পরিবর্তিত সময়সূচি সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দিতে হয়েছে। সরকারি ক্রয়ের পরিকল্পনা, দরপত্র ও চুক্তির সময়সূচিও পরিবর্তন করতে হয়েছে। আইএমএফের মতে অর্থবছর পরিবর্তনের কারণে সরকারের কার্যক্রম ও সামগ্রিক অর্থনীতিতে কতটা খরচ ও বিঘ্ন তৈরি হবে তা নির্ভুলভাবে নির্ধারণ করা বেশ কঠিন। এই খরচ ও বিঘ্ন কখনো কখনো উল্লেখযোগ্য হতে পারে। বাংলাদেশের আবহাওয়া ও উন্নয়ন প্রকল্পের ধরন বিবেচনা করলে মার্চে অর্থবছর শেষ করার যৌক্তিকতা আছে। সম্ভাব্য সুবিধাগুলো হলো, অর্থবছরের শেষ প্রান্তিক শুষ্ক মৌসুমে পড়বে। বর্ষার আগে রাস্তা, সেতু, বাঁধ ও অন্যান্য নির্মাণ কাজ শেষ করা সহজ হতে পারে। মে-জুনের খোঁড়াখুড়ি ও জনদুর্ভোগ কমতে পারে। উন্নয়ন ব্যয়ের আর্থিক ও বাস্তব অগ্রগতির মধ্যে সামঞ্জস্য বাড়তে পারে। জাপান ও ভারত সহ কয়েকটি বড় উন্নয়ন সহযোগীর অর্থবছরের সঙ্গে সমন্বয় কিছুটা সহজ হতে পারে। বাজেট প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়নের নতুন মৌসুম ভিত্তিক সময়সূচি তৈরি করা সম্ভব হবে। তবে এগুলো সম্ভাব্য সুবিধা। বাস্তবে কতটা পাওয়া যাবে তা নির্ভর করবে পরিবর্তনটি কিভাবে বাস্তবায়ন করা হয় তার উপরে। এবার আসি, এক্ষেত্রে বড় ঝুঁকিগুলো কোথায়। 1. জুনের তাড়াহুড়া মার্চে চলে যেতে পারে। প্রকল্প অনুমোদন, দরপত্র ও অর্থ ছাড়ে দেরি হলে মার্চের আগে আবার দ্রুত টাকা খরচের চাপ তৈরি হবে। 2. নতুন অর্থ বছরের প্রথম 6 মাসের উল্লেখযোগ্য অংশই বর্ষাকালে পড়বে। এ সময়ের মধ্যে প্রকল্পের প্রস্তুতি শেষ না হলে শুষ্ক মৌসুমে কাজ করার পুরো সুযোগ পাওয়া যাবে না। 3.
9 মাসের অন্তর্বর্তী অর্থবছরের আয়, ব্যয়, ঘাটতি ও উন্নয়ন প্রকল্পের হিসাব আগের ও পরের বছরের সঙ্গে তুলনা করা কঠিন হতে পারে। 4, সরকারি অর্থবছর, কর বর্ষ ও কোম্পানির হিসাব বর্ষের সম্পর্ক স্পষ্ট না হলে ব্যবসা প্রতিষ্ঠান ও করদাতার খরচ বাড়তে পারে। অর্থবছরের বদলের সুফল পেতে সরকারকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের নকশা, অনুমোদন, জমি অধিগ্রহণ ও দরপত্র শেষ করে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মূল নির্মাণ কাজ করতে হবে। বছরের শুরু থেকেই নিয়মিত অর্থ ছাড়তে হবে যাতে শেষ সময়ে তাড়াহুড়া না হয়। অব্যবহৃত অর্থ শর্ত সাপেক্ষে পরের বছরে নেওয়ার সুযোগ দিলে শুধু বরাদ্দ শেষ করার জন্য নিম্নমানের কাজের চাপ কমতে পারে। 9 মাসের অন্তর্বর্তী অর্থবছরের হিসাব কিভাবে 12 মাসের সঙ্গে তুলনা করা হবে সেটিও স্পষ্ট করতে হবে। পাশাপাশি কর বর্ষ ও কোম্পানির হিসাব বর্ষ বদলাবে কিনা জানাতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে নতুন ব্যবস্থার জন্য প্রশিক্ষণ দিতে হবে। শেষ কথা হলো, বাংলাদেশের অর্থবছর বদলের পেছনে বাস্তব যুক্তি আছে, কিন্তু অর্থবছর বদল কোনো জাদুকরী সমাধান নয়। রাস্তা নির্মাণে কেন দেরি হয়, প্রকল্প অনুমোদনে কত সময় লাগে, দরপত্র আটকে থাকে কেন, জমি অধিগ্রহণ কেন শেষ হয় না, বছরের শুরুতে অর্থ ছাড় হয় না কেন, এসব প্রশ্নের উত্তর অর্থবছরের ক্যালেন্ডারে নেই। এগুলো প্রশাসনিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জবাবদিহির প্রশ্ন। বাংলাদেশের সামনে তাই মূল প্রশ্নটি অর্থবছর মার্চে শেষ হবে কিনা শুধু সেটি নয়, মূল প্রশ্ন হলো নতুন সময়সূচিকে কাজে লাগিয়ে বাজেট ও উন্নয়ন ব্যবস্থাপনার সংস্কার করা হবে কি না। তা করা গেলে অর্থবছর বদল বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি ব্যয়ের মান এবং আর্থিক জবাবদিহিতে একটি অর্থবহ পরিবর্তন আনতে পারে। তা না হলে জুনের তাড়াহুড়া শুধু মার্চেই সরে যাবে, অন্য কিছু হবে না। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে।